বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। করোনার এই মহা দুর্যোগকালীন সময়েও তোমাদের পড়ালেখার কার্যক্রম তোমরা অব্যাহত রাখছো এবং অনলাইনে ক্লাসগুলো যথারীতি করছো এবং পড়ালেখার সাথে সম্পৃক্ত আছো। তো এই পর্যায়ে আজকে তোমাদের জন্য যে লেকচারটা রেডি করেছি সেটা হলো আধুনিক মিশর এবং পশ্চিম আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য। তো আজকের টপিকসটা হলো ওরাবি আন্দোলনের বিশেষ উল্লেখপূর্বক 1882 সালে ইংরেজ কর্তৃক মিশর দখলের পটভূমি। তো আমরা এখন পড়া শুরু করছি। পটভূমি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের লালিত বাসনায় মিশরবাসী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। বৈদেশিক শক্তিবর্গের নিষ্পেষণের বিরুদ্ধে মিশরবাসীর মুক্তি সংগ্রাম ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে এবং আছে। মিশরীয় জাতীয় জাগরণ শুরু হয় কতিপয় স্বাধীনতাকামী দেশপ্রেমিক শিক্ষিত ব্যক্তিদের অনুপ্রেরণায়। এতে অগ্রণী ভূমিকা পালন করেন মোহাম্মদ আলী পাশা, জামাল উদ্দিন আফগানি, শেখ মোহাম্মদ আবদুহু, শরীফ পাশা, ওরাবি পাশা প্রমুখ নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী আন্দোলনের মূল সূত্র। সামরিক ও বাণিজ্যিক দিক দিয়ে মিশরের গুরুত্ব ছিল অপরিসীম। প্রাচ্য প্রতীচ্যের সংযোগ সাধনকারী সুয়েজ খাল বৈদেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাই ছিল মিশরের সার্বভৌমত্বে হস্তক্ষেপের মূল কারণ মিশর এমন একটা জায়গায় অবস্থিত, আফ্রিকার উত্তর পূর্ব কর্নারে অবস্থিত, পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। কারণ এটার উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর এবং লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে পূর্বে একটা খাল ছিল, এটা ভরাট হয়ে গিয়েছিল। হযরত ওমর এই খাল সংস্কার করেন, পরে আবার বালি পড়ে ভরাট হয়ে গেছে। পরে সুয়েজ খাল খননের পথ ধরে বা এর পটভূমিকায় ইংরেজরা ফরাসিদের বিতাড়নের পরে ইংরেজরা কিভাবে মিশরের ক্ষমতা দখল করে এবং মিশরের নীল নদের দুপাশে উর্বর জমি এবং মিশর প্রাচীন সভ্যতার ধারক বাহক, যে পিরামিডের দেশ, এবং মিশরের সভ্যতা খ্রিস্টপূর্ব 5000 বছরের আগে। তো নানা দিক থেকে মিশর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সব বৈদেশিক শক্তির লোলুপ দৃষ্টি ছিল মিশরের উপর। এই কারণে মিশর বারবার আক্রান্ত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন কারণে, যেমন আমাদের ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়েছে তার উর্বর ভূমির জন্য, এদেশের সুজলা সুফলা শস্য শ্যামলার জন্য, এবং এদেশের সম্পদে প্রাচুর্য ছিল এই কারণে। তো তদ্রূপ মিশর সাহারা মরুভূমির অংশ হয়েও মিশরকে কবজা করতে পারলে, দখল করতে পারলে এবং সুয়েজের নিয়ন্ত্রণ নিতে পারলে এটা একটা লাভজনক ব্যাপার। এর জন্য সেই নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট এবং ইংরেজদের লোলুপ দৃষ্টি, ইঙ্গো ফরাসিদের লোলুপ দৃষ্টি বরাবরই ছিল। তো আজকের পর্যায়ে আমরা বলছি মূলত ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড লেসেপস সুয়েজ খালটা খনন করেন। সাইদ পাশার সময় সুয়েজ খাল খনন শুরু হয়ে খেদিম ইসমাইল পাশার সময় এই খাল খনন সমাপ্তি করতে গিয়ে প্রচুর ঋণ গ্রহণ ও নিজস্ব শেয়ার বিক্রির সুবাদে ইঙ্গো ফরাসি শক্তি 6 বছরের অনৈতিক রাজনৈতিক কর্তৃত্ব তথা সার্বভৌমত্বে হস্তক্ষেপ শুরু করে। কারণ
এটা ইঙ্গো ফরাসীয় কোম্পানি অধীনে এই খালটা ছিল। মিশরে এই খাল খননের সময় মিশর কোনো খরচ দিতে পারেনি, যার কারণে প্রায় 60%-এর উপরে তারা নিয়ে যেত। মিশরে ছিল 40%। তো পরবর্তী সময় আমরা দেখব প্রেসিডেন্ট জামাল নাসের এই খাল জাতীয়করণ করতে গিয়ে কত সমস্যায় পড়েন এবং এটা তিনি সাকসেস হন। এবং এই খাল মিশরের জন্য, মিশরের ইনকামের জন্য এটা বিরাট একটা অবলম্বন। কারণ ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগর হয়ে জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর হয়ে ভারত মহাসাগরে আসতে হাজার হাজার মাইল পথ কমে গেছে। কারণ আগে আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্ত দিয়ে ঘুরে 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 দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে ভারতীয় উপমহাদেশ, মালাক্কা প্রণালী, চীন, জাপান এই সকল দেশে যেতে হবে। তো এই পর্যায়ে আমরা দেখছি এই যে তাদের অনৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্ব তথা সার্বভৌমত্ব হস্তক্ষেপ, এটা মিশরবাসীর মোটেই পছন্দ হয়নি। জাতীয়তাবাদের প্রথম অধ্যায় বা প্যান ইসলামী আন্দোলন, মিশরীয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম অধ্যায় জামাল উদ্দিন আফগানের যে প্যান ইসলামিক ভাবধারা, প্যান ইসলামিক ভাবধারা মানে বিশ্ব ইসলামিজম, সারা বিশ্বে তুর্কি খলিফার অধীনে বা একজন মুসলিম নেতার অধীনে সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হবে। এবং এটা মিশরের খলিফা আব্দুল হামিদ জামাল উদ্দিন আফগানিকে ব্যবহার করে এবং তার এই আন্দোলনে মিশরের জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ আবদুহুও অনুপ্রাণিত হন। এবং এই ইসলামিজম, প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদ, এটা ঢেউ ভারতবর্ষে পর্যন্ত এসে ইংরেজ শাসনের ভিত কম্পন করে দেয়। এবং জামাল উদ্দিন আফগানি আসলে তিনি একজন ইরানি বংশোদ্ভূত আফগানিস্তানের লোক ছিলেন, কিন্তু সারা মুসলিম বিশ্বে তাকে জাতীয়তাবাদী বা বিশ্ব ইসলামবাদের নেতা হিসাবে সবাই তাকে চিনতেন, জানতেন। তো তবে জাতীয়তাবাদীগণ খেদিব তৌফিককে অপসারণ করতে মনস্থ করে। এখানে উল্লেখ্য যে তুর্কিদের বিভিন্ন পদবি ছিল, যেমন পাশা রাজকীয় উপাধি, গভর্নরের চাইতে উপরে, তারপরে খেদিব, এই ধরনের বিভিন্ন এগুলো তুর্কি শব্দ, তখনকার এগুলো শব্দ এবং তুর্কি শব্দ, তুর্কি শাসকরা, তুর্কি খলিফারা এই উপাধিগুলো দিত। তো ব্রিটিশ সরকার জাতীয়তাবাদীদের সাথে সমঝোতা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা বাতিল করে দেয় এবং মিশরে হস্তক্ষেপের সুযোগ খুঁজতে থাকে। 1882 সালের 3রা জুন ব্রিটেন আলেকজান্দ্রিয়াতে নৌবহর প্রেরণ করে। আলেকজান্দ্রিয়া মিশরের উত্তর পূর্বে অবস্থিত ভূমধ্যসাগরের কূলে বিখ্যাত সমুদ্র বন্দর। সম্রাট আলেকজান্ডার দি গ্রেটের নাম অনুসারে এই বন্দরের নাম আলেকজান্দ্রিয়া বন্দর। তো এবং 1882 11 জুলাই ইংরেজ বাহিনী আলেকজান্দ্রিয়া আক্রমণ ও দখল করলে কায়রোর দিকে তারা অগ্রসর হয়, কিন্তু মিশরীয় বাহিনীর প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ওরাবি পাশা বিদেশি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অজয় বীর রূপে পরিগণিত হন। জনসাধারণ তাকে সমর্থন দেয়, কিন্তু সৈন্যবাহিনীর ক্ষমতা সম্বন্ধে তার অত্যন্ত সন্দেহপরায়ণ ছিল। এই দ্বিধা জড়িত ভাব সৈন্যদের মনোবল ভেঙে দেয় এবং যুদ্ধের সময় প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। পরাজিত হলেও মিশরী বাহিনী নতুন উদ্যমে যুদ্ধ পরিচালনা করতে থাকে এবং আলেকজান্দ্রিয়ার ভূকণ্ঠে অবরোধ গড়ে তুলতে মনস্থ করে। ব্রিটেনের আলেকজান্দ্রিয়া আক্রমণ করে খেদিব ইংরেজদের সাথে পরামর্শ করে আলেকজান্দ্রিয়ায় শান্তি স্থাপনের অজুহাত দেখিয়ে ওরাবি পাশাকে বরখাস্ত করে।
অপরদিকে বিদেশিদের সাহায্য করার অপরাধে ওরাবি পাশা খেদিবকে পদচ্যুত করে। কায়রোতে আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনার জন্য একটি কার্যনির্বাহক পরিষদ গঠন করেন। প্রত্যেক প্রদেশদের সৈন্য সংগ্রহ করে আলেকজান্দ্রিয়ার অদূরে শত্রুর মোকাবেলায় অপেক্ষা করতে থাকেন। সুইজ খালের অঞ্চলের নিরাপত্তা ও প্রহরা ফ্রান্স দ্বারা স্থিরীকৃত বিধে ওরাবি পাশা উক্ত রাস্তায় আর কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেননি। 1882 সালের 13 সেপ্টেম্বর ইংরেজ বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ করে ওরাবি পাশাকে পরাস্ত করে এবং তিনি কায়রোতে পালিয়ে যান। 14 সেপ্টেম্বর ইংরেজগণ কায়রোতে প্রবেশ করলে তিনি অনুচরবর্গ সহ আত্মসমর্পণ করেন এবং মিশরীয় আদালত কর্তৃক বিচারে 6 জন অনুচর সহ প্রথমে সিংহলে এবং পরে সিসিলিতে নির্বাসিত হন। এভাবে যুদ্ধপূর্ব যুগের জাতীয়তাবাদী আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। মিশরে ব্রিটিশ শাসন কায়েম হয়। কিন্তু মিশরে ব্রিটিশ শাসন কায়েম হলো, কিন্তু আমাদের ভারতের মতো ডাইরেক্ট রুল না, এবং এটা মিশরকে সাথে ভাগাভাগি করি। কিন্তু ওরাবি পাশার কার্যাবলী মিশরীয়দের জন্য অনুসরণীয় উদাহরণ স্থাপন করে। তিনি মিশরীয় জাতীয়তাবাদের জনক হিসেবে অভিহিত হন। সাদ জগলুল পাশা এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামী নেতৃবৃন্দ তার কার্যাবলী দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। মিশরীয় শাসন ব্যবস্থা ও রাজনীতির উপর এর প্রভাব ও ফলাফল। মিশরের ইতিহাসে 19 শতাব্দীতে ওরাবি পাশার নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তিনি সফলতা লাভ করতে পারেননি। নিম্নের দিকগুলো আলোচিত হলো। ওরাবি পাশার কার্যাবলী মিশরীয়দের জন্য উদাহরণ স্থাপন করে। তিনি মিশরীয় জাতীয়তাবাদের জনক হিসেবে আখ্যায়িত হন। সাদ জগলুল পাশা এবং অন্যান্য নেতৃবৃন্দ, স্বাধীনতা সংগ্রামী নেতৃবৃন্দ তার কার্যাবলী দ্বারাই অনুপ্রাণিত হন। ওরাবি পাশাকে পরাজিত নির্বাসিত করে ব্রিটিশ সরকার জাতীয়তাবাদীদের সাথে আলোচনার পথ রুদ্ধ করে দেয়, কারণ আলোচনার মাধ্যমে হয়তো বিদ্রোহ এড়ানো যেত। ওরাবি পাশার পরাজয়ের ফলে মিশর ব্রিটিশদের অধীনে চলে যায়। সুইজ খালের উপর তাদের কর্তৃত্ব কায়েম হয়। ব্রিটিশরা মিশর জয় করলে ব্রিটিশদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র বিস্তৃত হয়। যুদ্ধে জয়ী হয়ে তারা বিশ্বের অপরাজিত শক্তি হিসেবে পরিগণিত হয়। প্রারম্ভিকভাবে এই আন্দোলন মিশরীয়দের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। পরবর্তীকালে ওরাবি পাশার আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে মিশরের জাতীয়তাবাদী ও স্বাধীনতা আন্দোলনসমূহ পরিচালিত হতে থাকে, যা 1952 সালে কর্নেল জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে, যার ফলশ্রুতিতে মিশর প্রজাতন্ত্রে পরিণত হয়। কারণ একসময় জামাল নাসেরের নেতৃত্বে এই মিশরীয়দের বিদেশিদের চূড়ান্তভাবে বিতাড়িত করা হয় এবং পরবর্তী সময় 1956 সালে তিনি সুইজ খাল জাতীয়করণ করেন এবং তিনি রাজা ফারুককে, আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী পাশার বংশধর রাজা ফারুককে তিনি নির্বাসন দিয়ে তিনি মিশরের প্রেসিডেন্ট হন। এইভাবে তিনি মিশরের জাতির জনক এবং মিশরের স্বাধীনতা আন্দোলনের জনক রূপে খ্যাতি লাভ করেন এবং মিশরের জন্য তিনি অনেক কিছু করে যান এবং যতদিন মিশর টিকে থাকবে তার নাম মিশরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা পরবর্তী সময় প্রেসিডেন্ট জামাল নাসের সম্পর্কে আলোচনা করব। জামাল মিশরীয় ভাষায় জামাল আবদেল নাসের সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমাদের পড়া আজকে এই পর্যন্তই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং পড়ালেখায় তোমরা মনোযোগী হও এই কামনান্তে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।